দেখুন, আমরা বেশি কিছু যৌতুক চাইছি না। আপনি তো রাজমিস্ত্রির কাজ করেন, তাই আমাদের 4 তলা বাড়ি করে দেওয়া আপনাদের কাছে এমন কোনো বড় কাজ নয়। আপনি আমাদের 4 তলা ঘর করে দেবেন। শিখা দেবীর মুখে এমন কথা শুনে রঞ্জনবাবু ভীষণই বিপদে পড়ে, কারণ একজন রাজমিস্ত্রির পক্ষে 4 তলা বাড়ি যৌতুক হিসেবে দেওয়া মোটেই সম্ভব নয়, এমনকি রঞ্জনবাবুর নিজেরই 1 তলা বাড়ি। আমি তো সামান্য রাজমিস্ত্রি, আমার পক্ষে 4 তলা বাড়ি যৌতুক দেওয়া কীভাবে সম্ভব? আপনি বরং আমার কাছ থেকে অন্য কিছু জিনিস চান, আমি সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনাদের যা খুশি আপনারা তাই দিতে পারেন। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন আমাদের কোনো কিছুতেই না নেই। তবে হ্যাঁ, 4 তলা ঘরটা করে দিয়ে তারপর যা দেবেন দেবেন। এমন কথা শুনে রঞ্জনবাবু ভীষণই চিন্তায় পড়ে। আসলে রঞ্জনবাবুর মেয়ে রাত্রি শুভঙ্কর নামের একটি ছেলেকে খুব পছন্দ করে। শুভঙ্কর চাকরি পেয়ে যাওয়ার পর রাত্রি শুভঙ্করকে বিয়ের জন্য চাপ দিলে শুভঙ্কর তার মা শিখা দেবীর কাছে রাত্রির সঙ্গে বিয়ের কথা জানায়। বাহ, মেয়ের বাবা রাজমিস্ত্রির কাজ করে, এ কথা তুই আগে বলিসনি কেন রে? আমার 4 তলা বাড়িতে থাকার কত দিনের শখ। তোর শ্বশুরমশাই নিজেই তো রাজমিস্ত্রি, উনি আমাদের যৌতুক হিসেবে 4 তলা ঘর বানিয়ে দেবেন। মা, এসব তুমি কি বলছো? রাত্রির বাবা সামান্য রাজমিস্ত্রির কাজ করে, তোমাকে কি করে 4 তলা ঘর বানিয়ে দিতে পারবে? তাছাড়া 4 তলা ঘর আবার যৌতুক হিসেবে পাওয়া যায় নাকি? আর আমাদের তো আগে থেকেই 2 তলা ঘর আছে, আবার 4 তলা ঘরের কি দরকার? একদম চুপ কর। এই সুযোগে আমাদের 4 তলা বাড়িটা তৈরি হয়ে যাবে। ওর বাবা যদি আমাদেরকে 4 তলা বাড়ি করে দেয়, তাহলেই আমরা ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। চল, আজকেই আমরা তোর বিয়ের কথা বলতে যাই। এমনই ভাবনা চিন্তা করে শিখা দেবী রাত্রির বাবার কাছে গিয়ে 4 তলা বাড়ি যৌতুক হিসেবে চেয়ে বসে। এতে করে রাত্রি এবং রাত্রির বাবা দুজনেই খুবই চিন্তায় পড়ে। এমনকি রাত্রির নিজের ঘরে গিয়ে ভীষণই কান্নাকাটি করতে থাকে। অনেক ভাবনা চিন্তা করার পর রাত্রি বাড়ি ছেড়ে চলে যাবে বলে ঠিক করে, তাই সে ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয়। এভাবেই রাত্রি শুভঙ্করকে বিয়ে করার জন্য পাগলামি করতে থাকে। তাই রঞ্জনবাবু বাধ্য হয়ে ঠিক করে সে মেয়ের বিয়েতে 4 তলা বাড়ি যৌতুক দেবে। কয়েকদিনের মধ্যেই রঞ্জনবাবু এক মহাজনের কাছ থেকে 5 লক্ষ টাকা ধার করে, কিন্তু 4 তলা বাড়ি বানানোর জন্য আরো অনেক টাকার প্রয়োজন। তাই রঞ্জনবাবু শিখা দেবীকে ফোন করে বলে, আমি আমার মেয়েকে 4 তলা ঘর যৌতুক দিতে রাজি আছি, তবে আমার কাছে মাত্র 5 লক্ষ টাকাই আছে। আমি ওই 5 লক্ষ টাকা দিয়ে আগে 2 তলা ঘর বানিয়ে দেবো, তারপর না হয় পরে আমি 4 তলার ব্যবস্থা করব। দেখুন, যাই করুন না কেন, আমাদের 4 তলাটা যেন তৈরি হয়ে যায়। আপনি একেবারে করবেন নাকি দুবারে সেটা আপনার ব্যাপার। পরের দিন থেকে রঞ্জনবাবু বেশি টাকা ইনকাম করার জন্য ওভারটাইম রাজমিস্ত্রির কাজ করতে শুরু করে। সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে সে রাত 12টায় বাড়িতে ফিরে যায়। প্রত্যেক দিন এভাবে কাজ করতে গিয়ে তার ঠিকমতো খাওয়া দাওয়া কিংবা ঘুম কোনোটাই হয় না। বাবাকে এত কষ্ট করতে দেখেও রাত্রি কিছু বলতে পারে না। কি ব্যাপার বলো তো? যেই থেকে মেয়ের বিয়ের জন্য ছেলেপক্ষ 4 তলা ঘর যৌতুক চেয়েছে, সেই থেকে তুমি নাওয়া খাওয়া যেন একদমই ছেড়ে দিয়েছো। এরকম চলতে থাকলে কি করে হবে? তোমার তো শরীর খারাপ করবে। আমরা এরকম করে মেয়ের বিয়ে না দিলেই পারতাম। আর কি বাকি লোকের মেয়েদের বিয়ে হচ্ছে না? আমাদের মেয়েরও ঠিক যে কোনোভাবে বিয়ে হয়ে যেত। সবাই কি আর 4 তলা ঘর যৌতুক দিতে পারে? এখন যেহেতু 4 তলা বাড়ি যৌতুক হিসেবে চেয়েছে, তাই আমাদের বাধ্য হয়ে 4 তলা বাড়ি যৌতুক হিসেবে দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি টাকা রোজগার করছি তো, সেই টাকা দিয়ে আমি শুভঙ্করদের বাড়িতে বাড়ি করার কাজ শুরু করে দেবো। তারপর রাত্রির সঙ্গে বিয়ে হয়ে গেলে বাকি কাজটুকু পরে হবে। আমি এখন আসি, এখন আবার খেতে গেলে কাজে যেতে লেট হয়ে যাবে। এই বলে রঞ্জনবাবু না খেয়েই কাজে বেরিয়ে যায়। যা দেখে সুমনা দেবী তার মেয়ে রাত্রির উপর ভীষণ রেগে যায়। হতচ্ছাড়া মেয়ে, কোনো অন্য ছেলেকে বিয়ে করলে কি তোর জীবনটা শেষ হয়ে যাবে? এখন তোর ওই শুভঙ্করকে বিয়ে করার জন্য তোর বাবা শরীরের কি অবস্থাটা হয়েছে দেখেছিস? নাওয়া খাওয়া ভুলে শুধু বেশি টাকা ইনকাম করার জন্য দিনরাত পরিশ্রম করছে। আমি তো প্রথমেই বলেছিলাম, যদি তোমরা আমার শুভঙ্করের সঙ্গে বিয়ে না দাও তাহলে আমি অন্য কোথাও চলে যাব। বাবাই তো 4 তলা ঘর যৌতুক দিতে রাজি হয়েছে। দেখো মা, আমি তোমাদের একমাত্র মেয়ে,
আর তোমরা একমাত্র মেয়ের বিয়েতে সামান্য 4 তলা ঘর বানিয়ে দিতে পারবে না? তাহলে বাবা মা হয়ে কি করলে তোমরা? দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। কিছুদিনের মধ্যেই রঞ্জনবাবু শুভঙ্করদের বাড়িতে 4 তলা ঘর তৈরি করার কাজ শুরু করে দেয়। প্রত্যেকদিন রঞ্জনবাবু নিজে হাতে ইট সাজিয়ে সিমেন্ট মেখে নিজেই ঘর তোলেন। শিখা দেবী তাদের নতুন 4 তলা ঘর হতে দেখে মনে মনে খুবই খুশি হয়। তবে শিখা দেবীর আশেপাশের প্রতিবেশীরা তাদের উপর খুব হিংসা করে। দেখেছো, দেখে শুনে একটা ভালো মেয়ে পটিয়েছে, যার বাড়ি থেকে এবার 4 তলা ঘর যৌতুক দিচ্ছে। ইস, আমাদেরও যদি এরকম একটা বেয়াই থাকতো যে আমাদের 4 তলা ঘর যৌতুক দিত, তাহলে আর দেখতে হতো না, আমাদের 6 তলা বাড়ি হয়ে যেত। চিচি, কোনো কাণ্ডজ্ঞান নেই, বৌমার বাবাকে দিয়ে ঘর করাচ্ছে। আসলে শিখাদের মান সম্মান বলে কোনো বস্তুই নেই। শিখা সবসময় টাকার দিকটাই দেখে। আমি শুনেছি শিখার বৌমার বাবা নাকি রাজমিস্ত্রির কাজ করে। তুমি বলো, রাজমিস্ত্রির কাজ করে কি এরকম 4 তলা বাড়ি যৌতুক দেওয়া সম্ভব? তার উপর আবার শুভঙ্কর শুনেছি নাকি চাকরি পেয়েছে। শুভঙ্করেরই বা কি আক্কেল যে মেয়ের বাবাকে দিয়ে এরকম কষ্ট করে ঘর করাচ্ছে? ঠিক তখনই শুভঙ্কর অফিস থেকে ফিরে আসার সময় প্রতিবেশীদের সব কথাই শুনতে পায়, যা শুনে শুভঙ্করের খুব খারাপ লাগে। আসলে শুভঙ্কর কখনোই 4 তলা ঘর যৌতুক নিতে চায় না, কিন্তু শুধুমাত্র মায়ের চাপে পড়ে সে 4 তলা ঘর যৌতুক নিতে বাধ্য হয়। দেখতে দেখতে এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরই মধ্যে রঞ্জনবাবু একটা দোতলা বাড়ি তৈরি করতে সক্ষম হয়। দোতলা বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর শিখা দেবী শুভঙ্করের সঙ্গে রাত্রির বিয়ে দেয়। কিন্তু বিয়ের কিছুদিন পর, কি হলো বৌমা, তোমার বাবাকে ফোন করে বলো বাকি 2 তলা আমাদের কবে করে দেবে। আমি তোমার বাবাকে 4 তলা বাড়ি যৌতুক দেওয়ার বিনিময়ে আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে রাজি হয়েছিলাম। তোমার বাবা কি নিজের কথার খেলাপ করবে? আমি তো আগেই বলেছিলাম এরকম কোনো মেয়ের সঙ্গে শুভঙ্করের বিয়ে দেওয়াই আমাদের উচিত হয়নি। দিনরাত নিজের খুশি মতো রান্না বান্না করছো, খাচ্ছ দাচ্ছ আর পয়সা ওড়াচ্ছ। ওদিকে যৌতুকের কথা বললেই তো তোমাদের মুখ শুকিয়ে যাচ্ছে। দেখো, আমি তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। তোমার বাবা যদি 1 সপ্তাহের মধ্যে 4 তলা বাড়ি যদি তৈরি করার কাজ শুরু করতে না পারে, তাহলে কিন্তু আমি তোমাকে আবার বাপের বাড়িতে পাঠিয়ে দেবো বলে দিলাম। শ্বশুর এবং শাশুড়ির মুখে এমন কথা শুনি রাত্রি সেদিনই তার বাবাকে ফোন করে। বাবা, তুমি আর বাকি 2 তলা কবে তৈরি করে দেবে? আমার শ্বশুর বাড়ি থেকে বাড়ি বাড়ি চাপ দিচ্ছে, তুমি বাকি কাজগুলো শুরু করে দাও, তা না হলে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। এমন কথা শুনে রঞ্জনবাবু ভীষণই ভয় পেয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে রঞ্জনবাবুর হাতে টাকা থাকে না, তাই সে বাকি কাজ কিছুতেই শুরু করতে পারে না। সেই জন্য রঞ্জনবাবু ভীষণই টেনশন করতে থাকে। এমনকি রঞ্জনবাবু রাত্রিবেলা মাথা ঘুরে পড়ে যায়। তাই রাত্রির মা সুমনা দেবী রাত্রিকে ফোন করে বলে, হ্যালো রাত্রি, তোর বাবা অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিছুতেই চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরছে না। তুই তাড়াতাড়ি একবার এসে তোর বাবাকে হাসপাতালে নিয়ে চল, আমি কিছু বুঝতে পারছি না কি করব। এমন কথা শুনে রাত্রি তখনই তার বাপের বাড়িতে যায় এবং নিজের বাবাকে হাসপাতালে নিয়ে যায়। দেখুন, পেশেন্টকে এখন খুব ভালো মন্দ পুষ্টিকর খাবার দাবার খাওয়াতে হবে। আমি যে দুধগুলো লিখে দিয়েছি সেগুলো অবশ্যই নিয়ে নেবেন। ডাক্তারবাবুর কথা শুনে সুমনা দেবী খুবই বিপদে পড়ে, কারণ সেই সময় রঞ্জনবাবুকে ভালো মন্দ খাওয়া দাওয়া করানোর মতো বাড়িতে কোনো টাকা পয়সাও থাকে না। তাই রাত্রি তার মাকে বলে, মা, আমি বাবাকে কটা দিন আমার কাছে রেখে দিই, আমাদের বাড়িতে তো কোনো রকম খাওয়া দাওয়ার অসুবিধা নেই, বাবা আমার বাড়িতে থাকলে খুব ভালো থাকবে। রাত্রির এরকম সিদ্ধান্ত তার শাশুড়ি মা শিখা দেবী মোটেই মেনে নিতে পারে না, কিছুতেই না। তোমার বাবা যতদিন না পর্যন্ত আমাদের 4 তলা বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করছে, ততদিন তোমার বাবাকে আমাদের বাড়িতে থাকতে দিতে পারবো না। তোমার বিয়ের পরপরেই তো কাজ কমপ্লিট করার কথা ছিল। এখন যদি তোমার বাবা নিজের কথা না রাখে, তাহলে তোমার বাবাকে কেন, তোমাকেও আমরা আমাদের বাড়িতে রাখতে পারবো না। এভাবেই 2 পরিবারের মধ্যে এক সমস্যার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে রঞ্জনবাবু শুভঙ্করকে ডেকে বলে, বাবা, তুমি এক কাজ করো, আমি বরং আমাদের ভিটামাটি বিক্রি করে তোমাদের 4 তলা ঘরের টাকাটা দিয়ে দেবো। না না বাবা, আপনি এভাবে কেন বলছেন? আপনি অনেক কষ্ট করে আমাদের 4 তলা বাড়ি বানানোর জন্য টাকা রোজগার করছেন। এখন আপনি যদি নিজের ভিটামাটি বিক্রি করে দেন, তাহলে কোথায় থাকবেন?
শুভঙ্কর আর কিছুতেই তার শ্বশুরমশাইয়ের কষ্ট সহ্য করতে পারে না। তাই শুভঙ্কর সেদিনই নিজের ব্যাগপত্র গুছিয়ে রাত্রিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে ঠিক করে। কিরে, তোর বউকে নিয়ে কোথায় চললি? দেখো মা, আমি তোমার আর এই অত্যাচার সহ্য করতে পারছি না। আমি ঠিক করেছি আমি রাত্রিকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে থাকবো, আর সেখানে আমার শ্বশুরবাড়ির খেয়ালও রাখবো। মানেটা কি? তুই আমাদের ছেলে হয়ে শ্বশুর শাশুড়ির খেয়াল রাখবি? তাহলে তোর বাবা মায়ের খেয়াল কে রাখবে? আমি তোর জন্য 4 তলা বাড়ি যৌতুক চাইলাম। এই 4 তলা বাড়িতে তুই যদি না থাকিস তাহলে আমাদের কি হবে? তুমি তো মানুষকে মানুষ মনে করতে ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলে যাইনি। তোমার নিজের তো একটা সাজানো 1 তলা বাড়ি আছেই, তারপর রাত্রির বাবা তোমাকে পাশে একটা 2 তলা বাড়ি তৈরি করে দিয়েছে, কিন্তু তাতেও তোমার হচ্ছে না। তুমি তো ওই 4 তলা বাড়িটার জন্য দেখছি এবার রাত্রির বাবাকে মেরেই ফেলবে। তুমি জানো পাড়ার লোকেরা তোমার সম্পর্কে কত আজেবাজে কথা বলে? তোমার জন্য সকলের কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি, তাই আমি আর তোমাদের সঙ্গে থাকতে পারবো না। এই বলে শুভঙ্কর রাত্রিকে নিয়ে বেরিয়ে যাবে এমন সময় শিখাদেবী কিছুতেই তাদেরকে যেতে দিতে চায় না। কারণ যদি শিখাদেবীর একমাত্র ছেলেই বাড়িতে না থাকে তাহলে সেই 4 তলা বাড়িরও কোনো মূল্য থাকবে না। আচ্ছা বেশ, তোকে কোথাও যেতে হবে না। আমি আর 4 তলা বাড়ি করা নিয়ে বৌমার বাবাকে জোর দেব না। এবার তো তুই আমাদের সাথে থাকতে পারবি। এমন কথা শুনে শুভঙ্কর এবং রাত্রি দুজনেই খুবই খুশি হয়। সেদিনের পর থেকে শিখাদেবী আর কখনোই রাত্রির বাবা মায়ের উপর কোনো রকম চাপ সৃষ্টি করে না। হিমাদ্রি তার 5 ছেলে বৌমা এবং তার নাতি নাতনিদের সঙ্গে বাস করত। হিমাদ্রি খুবই ভালো মনের মানুষ ছিল। সে তার 5 বৌমাকেই খুব ভালোবাসতো, একদম নিজের মেয়ের মতো। কিন্তু 5 বৌমার মধ্যে কোনো রকমের মিল ছিল না। কিন্তু তবুও হিমাদ্রি সবসময় সবাইকে মিলেমিশে থাকার পরামর্শ দিত। 5 বউয়ের মধ্যে রান্না করা এবং বাড়ির কাজ করা নিয়ে প্রত্যেক দিনই খুব ঝগড়া হতো। এমনই একদিন 5 বৌমার মধ্যে খুব ঝগড়া হচ্ছিল। না, আমি দুপুরের রান্না করতে পারবো না, এমনিতেই এত গরম পড়েছে, আর ওইটুকু ছোট্ট কুড়ে ঘরের মতো রান্নাঘরে রান্না করতে খুব কষ্ট হয়। দুপুরবেলা তো সবচেয়ে বেশি রান্না করতে হয়, ডাল ভাত 4-5 রকম ভাজাভুজি তরকারি, আর সকালে রাত্রে মাত্র কয়েকটা রুটি আর ওই একটা করে তরকারি। দিদি, তোমার কি একার গরম লাগে? আমাদের লাগে না? আমি পরপর অনেক দিন ধরে দুপুরে রান্না করছি, আর করতে পারবো না, বাকিরা করুক না। আহ, তোমরা কি শুরু করেছো? রান্না করা নিয়ে এত সমস্যা তোমাদের? আচ্ছা, আমি দুপুরের রান্নাটা করে দিচ্ছি, হলো তো? এবার তোমরা ঝামেলা বন্ধ করো। লোকে কি বলবে বলো তো? হিমাদ্রি রান্না করে সবাইকে খেতে দেয়, বেশ চলছিল সবকিছু। কিন্তু হঠাৎ একদিন হিমাদ্রি হার্ট অ্যাটাকে মারা যায়। যতদিন সে বেঁচে ছিল তার সংসার কেউ ভাঙতে পারেনি, কিন্তু সে মারা যাওয়ার পর থেকেই শুরু হয় ঝগড়া, ঝামেলা এবং লড়াই। আমি 3 বেলা করে এত এত কারি কারি বাসন মাজি। বাড়িতে বাচ্চা কাচ্চা মিলিয়ে কত লোকজন, কত বাসন বাটি নোংরা হয়, সব একা একা মাজি। আর তোমরা আমাকে আবার রান্না করতে বলছো? হ্যাঁ বলছি। কেন, তুই খাস না যে রান্না করবি না বলছিস? শুধু গিলতে পারিস নাকি? আমি রান্না করব না, অনেক করেছি, কিছুদিন তোরা রান্না কর। এত লোকের রান্না করতে খুব কষ্ট হয় আমার, আমিও পারবো না রান্না করতে। আমি আলু সিদ্ধ ভাত করে নিজে খেয়ে নেব, তোমরা নিজেরটা বুঝে নাও। তুই নিজেরটা বুঝবি, আর তোর বাচ্চাগুলো, তোর বর রাতে বাড়ি এসে কি খাবে? এক কাজ করা হোক, আজ থেকে সবার সংসার আলাদা, যে যার মতো আলাদা আলাদা রান্না করে খাবে। হ্যাঁ এটাই ভালো হবে। হ্যাঁ এটাই ভালো হবে। হ্যাঁ এটাই ভালো হবে। এমনিও আমার বর সংসারে সবচেয়ে বেশি টাকা দেয়, আর আমাকে দিয়েই তোমরা বেশি কাজ করাও। ঠিক আছে, বললাম তো, যে যার আলাদা রান্না করে খাবি। আমি এখন রান্না করব, তারপর তোরা করিস, ওকে? এখন আমি রান্না করব, তারপর তোরা করবি। না, তুমি আগে করবে কেন? আমার বরের অফিস ছুটি আগে হয়, বাড়ি এলেই খাবার চাইবে, তাই আগে আমি রান্না করব। এই বলে নূপুর রান্না করতে চলে যায়। তাদের বাড়িতে একটাই রান্নাঘর ছিল, তাও আবার খুব ছোট। নূপুর রান্না করতে শুরু করে দেয়। রান্নাঘরের সামনে বাকি 4 বৌমা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এই নে নে, তাড়াতাড়ি কর, আর কতক্ষণ লাগবে তোর? আমরা রান্না করব কখন আর খাবো কখন? এত বেলা হয়ে গেল, জানি না আজকে খাবার জুটবে কিনা। আমি আজকে রান্নাই করব না, দূর, বাইরে থেকে কিছু কিনে খেয়ে নেব। যাই দেখি, সবার আগে রান্নাঘরটা দখল করেছে, আর বেরোনোর নামই নেই। আমার রান্না হয়ে গেছে, তোমরা এবার যা পারো করো, আমার দেখার দরকার নেই। এত অল্প খাবার কত সহজে রান্না করা হয়ে গেল। আর তোমাদের সবার জন্য খাবার রান্না করতে গেলে
এতক্ষণে আমার মাথা খারাপ হয়ে যেত। নূপুর খাবার তৈরি করে টেবিলে নিয়ে যায়, তখন বাড়ির 5 ছেলে কাজ থেকে বাড়ি ফিরে আসে। কই পদ্মা কোথায়? খাবার দাও, আমাদের খিদে পেয়েছে। ওই তো নূপুর। নূপুর, তুমি সবাইকে খাবার দাও। না দাদা, এখানে সবার খাবার নেই। আমি শুধু আমাদের জন্য, মানে আমার আর আমার বরের জন্য রান্না করেছি। আজ থেকে বাড়িতে নতুন নিয়ম চালু হয়েছে, যে যার রান্না করে খাবে। এটা শুনে 5 ছেলে খুব রেগে যায়। কি বলছো নূপুর? কি শুরু করেছো তোমরা এসব? মা যেতে না যেতেই তোমরা আলাদা হয়ে গেলে। একই বাড়ি, একটাই রান্নাঘর, আর সবাই নিজের নিজের আলাদা আলাদা রান্না করে খাবে? তা কি করে সম্ভব? হ্যাঁ, এটা তোমরা ভুল করছো। আগে সব যেমন ছিল তেমন করে নাও তোমরা। তুমি বেশি বকো না, তোমরা বাড়িতে থাকো না, তাই তোমরা কিছুই জানো না। অত লোকের রান্না করতে খুব কষ্ট হয়। ঠিক আছে, তোমরা যা ইচ্ছা করো, আমাদের ঠিক সময় খাবার দিলেই হলো। 5 বৌমা আলাদা আলাদা রান্না করবে বলে খুব খুশি হয়। পরের দিন ভোর 5টার সময় পদ্মা ঘুম থেকে উঠে রান্নাঘরে আসে। এখন সবাই ঘুমাচ্ছে, সবার আগে আমি রান্না করব। সকালের, দুপুরের, রাতের খাবার একেবারে রান্না করে রেখে দেব। ওরা 4 জন পরে আমি আগে রান্না করব বলে ঝগড়া করবে, আর আমি ওদের তামাশা দেখব। পদ্মার কিছুটা রান্না হওয়ার পর নূপুর সেখানে আসে। ও বাবা, রান্নাঘর দখল করা হয়ে গেছে, তোমার পরে আমি রান্না করব। ভাবলাম সবার আগে উঠবো, তা আর হলো না। পদ্মা রান্না করে খাবার নিয়ে ঘরে চলে যায়। নূপুর তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দেয়। একে একে সবাই রান্না করতে থাকে। দুপুরবেলা 5 ভাই বাড়ি ফিরে এলে, কই পদ্মা, রান্না হয়েছে? খাবার দাও দেখি, খুব খিদে পাচ্ছে। হ্যাঁ রান্না হয়ে গেছে। আমি তো ভোরবেলা উঠে সবার আগে রান্না করেছি। এখনো কমলার রান্না বাকি। এই নাও খাবার, খেয়ে নাও। কি বাজে গন্ধ। পদ্মা, সব খাবার পচে গেছে তো। কি বাজে গন্ধ বের হচ্ছে। ছি, কি খাবার খেতে দিয়েছো আমাকে? হ্যাঁ, এ বাবা, কই দেখি। ছি, তাই তো। আমি ভোরবেলা রান্না করেছিলাম তো, এই গরমে খাবার মনে হচ্ছে পচে গেছে। খেয়ে নাও না, কিছু হবে না। তুমি খাও। পচা খাবার খাওয়া যায় নাকি যে আমি খাবো? তোমরা কি শুরু করেছো বলো তো? কি করব বলো, তোমাদের বাড়িতে তো একটাই রান্নাঘর, 5 জন মিলে রান্না করি। ভোরবেলা না করলে তো রান্নাঘর ফাঁকাই পাওয়া যেত না। এত বকছো যখন, আমার জন্য আলাদা একটা রান্নাঘর করে দাও না। আলাদা গ্যাস, আলাদা ওভেন, আলাদা হাঁড়ি বাসন, সবকিছু আলাদা চাই আমার। তবেই আমি সময় মতো তোমাকে খাবার রান্না করে দেব। টাকা কি গাছে ফলে নাকি? তুমি বলবে আর আমি গাছ থেকে পেড়ে দেব? আর তাছাড়া আমি আলাদা রান্নাঘর কেন করে দেব? আমি তো আলাদা হতে বলিনি তোমাদের। তোমরা নিজেরা হয়েছো, নিজেরাই বোঝো। আমাদের ছেলেদের এটা কাজ নয়। ঠিক সময় আমাদের খাবার চাই শুধু। যাও, আমার জন্য ভালো খাবার নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি আবার রান্না করে আনছি, দাঁড়াও। পদ্মা রান্নাঘরে এসে দেখে যে তখনও কমলা রান্না করছে। এই কমলা, আমাকে একটু রান্না করতে দিবি রে? আমাদের খাবার সব পচে গেছে। অনেক ভোরবেলা রান্না করেছি তো, একটু শুধু ডাল আর ভাত করব, আর একটা ডিম ভাজবো। না হবে না, দেখছো না আমি রান্না করছি। এখনই বিট্টুর বাবা এসে খেতে চাইবে। আমার হয়ে গেলে তারপর করবে। সকালে নূপুর দিদি যখন রান্না করছিল, তখন আমি একটু চা করব বলেছিলাম। আমাকে তো করতে দেয়নি, আমিও দেব না। কমলা কোথায়? আমি বাড়ি এসে গেছি, খাবার দাও। নাও, বলতে না বলতে এসে গেছে। এখনো রান্নাই তো হয়নি। এই তো আসছি, একটু বসো না গো। রান্না হয়নি এখনো, একটু বাকি আছে। বাকি আছে মানে? সকাল থেকে কি করছিলে রান্না না করে? আরে সকাল থেকে তো রান্নাঘর বুক করা ছিল, সবাই রান্না করলো, তারপর আমি সুযোগ পেলাম। ওসব গল্প আমি শুনবো না। আমার খুব জোরে খিদে পেয়েছে। যাও, তাড়াতাড়ি যেখান থেকে খুশি খাবার নিয়ে এসো। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, খেয়ে অফিসে যেতে হবে। অপেক্ষা করার সময় নেই, তাড়াতাড়ি যাও। কমলা নূপুরের কাছে গিয়ে বলে, মেজো দিদি শুনছো, তোমার তো রান্না হয়ে গেছে। বিট্টুর বাবাকে একটু খেতে দাও না গো। আমার এখনো রান্না হয়নি। আমার রান্না হয়ে গেলে আমার কাছ থেকে খাবার নিয়ে নিও। ভাত তরকারি কিছু নেই কমলা, অল্প একটু দুজনের মতো রান্না করেছিলাম। আমরা খেয়ে সব শেষ করে ফেলেছি। রোহিত ও মোহন খাবার না পাওয়ায় বাড়িতে খুব রাগারাগি করে না খেয়ে চলে যায়। বেশ কয়েকদিন ধরে এরকমই চলতে থাকে। বাড়ির 5 ছেলে ইচ্ছা করে বেশি বেশি করে ঝগড়া করত, যাতে 5 বৌমা বাধ্য হয়ে আবার আগের মতো এক হয়ে যায়। কিন্তু ঠিক তার উল্টোটাই হচ্ছিল। দিনের পর দিন 5 বৌমার মধ্যে রান্না বান্না নিয়ে ঝামেলা বেড়েই চলেছিল।
তারা মনে মনে বুঝতেও পারছিল যে আগে তাদের সংসার অনেক কম টাকায় চলে যেত এবং সবাইকে খুব কম কাজ করতে হতো, আর এখন সবাইকে আলাদা আলাদা বাড়ির কাজ ও আলাদা আলাদা রান্না করতে হয়। কিন্তু তবুও তারা কেউ একে অপরের কাছে ঝুঁকতে রাজি ছিল না। একদিন বিট্টু স্কুল থেকে বাড়ি ফিরে আসে। তার খুব খিদে পেয়েছিল। সে তার মাকে বাড়িতে খুঁজে পায় না। মা, ও মা, কোথায় তুমি? আমার খিদে পেয়েছে, খেতে দাও। মা, ও মা, কই তুমি? বিট্টু তার মাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে আসে, কিন্তু সেখানেও তার মা ছিল না। মা তো বাড়িতে নেই, খাবার রাখা আছে কিনা দেখি। এই তো খাবার, নিজে নিজে খেয়ে নিই তবে। বিট্টু একা একা খাবার খায় এবং খাবার খাওয়ার পর খাবারগুলো আবার রান্নাঘরে রেখে আসতে যায়। তখনই তার হাত থেকে খাবারগুলো নিচে পড়ে যায়। বিট্টু খুব ভয় পেয়ে যায়। কি হলো, কি হলো? কিসের আওয়াজ হলো? এ বাবা, এ তো আমার রান্না করা খাবার। এই বিট্টু, তুই খাবারগুলো ফেলে দিলি কেন বল? আমি খাওয়ার পর খাবারগুলো রাখতে গিয়ে পড়ে গেছে, আমি ফেলিনি ইচ্ছা করে। তুই এই খাবার খাবি কেন? এটা তো আমাদের খাবার, আমি রান্না করেছি। তোর মা এখনো পর্যন্ত রান্না করেনি, তুই আমাদের খাবারে কেন হাত দিলি বল? তখন সেখানে কমলা চলে আসে। দেখ কমলা, তোর ছেলে আমাদের খাবারগুলো সব নষ্ট করে ফেলেছে। ও আমাদের খাবারও খেয়েছে। এবার আমার বর আর আমার বাচ্চারা কি খাবে? আমি কিছু জানি না। আমি এত কষ্ট করে রান্না করেছি, তুই আমাকে এবার রান্না করে দে। এমনি রান্না করতে ভালো লাগে না, তার উপরে এই গরম। কমলা এসব শুনে বিট্টুর উপর খুব রেগে যায়। এই হতচ্ছাড়া, তুই ওদের খাবারে হাত দিলি কেন বল? বল, আজকে আমি তোকে মেরেই ফেলবো। কমলা রেগে গিয়ে বিট্টুকে খুব মারধর করতে শুরু করে। মার খেতে খেতে বিট্টু হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই খুব ভয় পেয়ে যায় এবং বিট্টুকে হসপিটালে নিয়ে যায়। আমার ছেলের যদি কিছু হয় আমি তোমাদের কাউকেই ছাড়বো না বলে দিলাম। কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, রান্না করা নিয়ে তোমাদের এত সমস্যা? আমার ছেলেটা শুধু ঠিক হোক একবার, তারপর দেখাচ্ছি মজা তোমাদের। ডাক্তার জানায় যে ভুলভাল জায়গায় মারার জন্য বিট্টু অজ্ঞান হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর বিট্টুর জ্ঞান ফিরে আসে। বাড়ির 5 ছেলে 5 বৌমাকেই খুব বকাবকি করে। তারা তাদের ভুলের জন্য খুবই লজ্জিত ছিল। তারা একে অপরের কাছে ক্ষমা চায়। আজকে আমি বুঝলাম মা কেন সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকতে বলতেন। আমরা আজ থেকে আবার একসঙ্গে মিলেমিশে থাকবো। এতে করে আমাদের সবাইকে কাজও কম করতে হবে আর সংসার খরচও কম লাগবে, আর আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। আমাদের মধ্যে কোনো ঝামেলা হবে না। এভাবেই বাড়ির 5 বউ আবার আগের মতো একসঙ্গে রান্না খাওয়া করতে শুরু করে। তারা নিজেদের মধ্যে কাজ ভাগাভাগি করে নিয়েছিল। যে যার কাজ সময় মতো করত। এখন তাদের মধ্যে কোনো ঝামেলা হয় না। তারা সবাই সুখে শান্তিতে বসবাস করে।